হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় কারশফের সূত্রাবলী ও পোটেনশিওমিটার। প্রথমেই আসি সরল বর্তনী এবং জটিল বর্তনী। সরল বর্তনী বলতে বোঝায় সেই সকল বর্তনী যেখানে রোধের শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করা যায় তাকে বলা হয় সরল বর্তনী। এবং সরল বর্তনীর ক্ষেত্রে এখানে একটা রোধ আছে, রোধের এখানে একটা ইএমএফ বা তড়িৎচালক বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত বা রোধের মান নির্ণয়ের জন্য আমরা ওহমের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এই সকল বর্তনীগুলোকে বলা হয় সরল বর্তনী। আবার কিছু কিছু জায়গা আছে যেখানে এই ধরনের একটা বর্তনী, এখানে একটা কোষ আছে, এখানে তার এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স R1 এবং তড়িৎচালক বল E1, আবার আরেকটা কোষ E2 এবং তার আভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স R2, এবং এদেরকে কি করা হলো সমান্তরাল সমবায়ে যুক্ত করে একটি বাহ্যিক রোধ ক্যাপিটাল R এর সাথে যুক্ত করা। বা এখানে একটা ঘনকের 12টা বাহুতে সমান রোধ যুক্ত আছে। এই কৌণিক বিন্দু দিয়ে প্রবাহ মাত্রা প্রবেশ করলো এবং এই বিপরীত কৌণিক বিন্দু দিয়ে বেরিয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে তুল্য রোধ কত হবে আমরা কিন্তু ওহমের সূত্র প্রয়োগ করে এটা তুল্য রোধের রাশিমালা নির্ণয় করা সম্ভব নয়, বা এই সার্কিটের ক্ষেত্রে মোট প্রবাহ মাত্রা কত হবে সেটাও নির্ণয় করা সম্ভব নয় বা জটিল হবে। তাহলে যে সকল বর্তনীর ক্ষেত্রে আমরা তুল্য রোধ নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণী বা সমান্তরাল সমবায়ের যে সূত্র সেই সূত্র প্রয়োগ করতে পারি না, বা যেখানে ওহমের সূত্র প্রয়োগ করে আমরা প্রবাহ মাত্রা বা দুই প্রান্তের বিভব প্রভেদ বা তুল্য রোধ নির্ণয় করা যায় না, সেই বর্তনীগুলোকে বলা হয় জটিল বর্তনী। তাহলে এই দুটো বর্তনী আমরা কি পেলাম? জটিল বর্তনী। এই সকল বর্তনীর ক্ষেত্রে থেভেনিনের উপপাদ্য, তারপর কারশফের উপপাদ্য এবং নর্টনস উপপাদ্য এগুলো প্রয়োগ করা যায়। কিন্তু আমাদের এখানে আলোচ্য বিষয় কারশফের সূত্রাবলী। কারশফের দুটো সূত্র আছে, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র কারশফের প্রথম সূত্র বা কারশফস কারেন্ট ল বলা হয়, KCL, কারশফস কারেন্ট ল। কারশফস কারেন্ট ল কি? এটা হচ্ছে আধানের যে সংরক্ষণ সূত্র, সে আধানের সংরক্ষণ সূত্রের এটা একটা বিকল্প রূপ। অর্থাৎ আধানকে সৃষ্টি করা বা ধ্বংস করা যায় না। তাহলে এখানে একটা সংযোগ বিন্দুতে, সংযোগ বিন্দু বলতে প্রথমে কি বোঝায় আমাদের জানতে হবে। সংযোগ বিন্দু বলতে বোঝায় যে যেখানে 3 বা 3-এর বেশি প্রবাহ মাত্রা প্রবেশ করে বা বেরিয়ে যায়, সেই বিন্দুটাকে বলা হয় সংযোগ বিন্দু। এই জায়গায় প্রবাহ মাত্রা I1 প্রবেশ করছে P বিন্দুতে, I2 প্রবাহ মাত্রা বেরিয়ে যাচ্ছে, I3 প্রবেশ করছে, I4 বেরিয়ে যাচ্ছে, I5 প্রবেশ করছে। তাহলে এখানে আমাদের সমপ্রবাহের ক্ষেত্রে তাহলে যে কোনো সংযোগ বিন্দুতে প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে।
তাহলে এখানে যদি আমরা প্রবেশ করাটাকে পজিটিভ ধরি, তাহলে বেরিয়ে যাওয়াটাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে এই পি বিন্দুর ক্ষেত্রে আমরা KCL যদি প্রয়োগ করি, তাহলে I1 প্রবেশ করছে, I1 প্রবাহ মাত্রাটাকে পজিটিভ, I2 বেরিয়ে যাচ্ছে, এখানে নেগেটিভ, I3 প্রবেশ করছে পজিটিভ, I4 বেরিয়ে যাচ্ছে নেগেটিভ, I5 প্রবেশ করছে তাহলে পজিটিভ। তাহলে এদের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে, অর্থাৎ যে কোনো জাংশন বা সংযোগ বিন্দুর ক্ষেত্রে মোট প্রবাহ মাত্রার সমষ্টি শূন্য হবে। কোন ক্ষেত্রে? সমপ্রবাহের ক্ষেত্রে। এবং এখানে সংযোগ বিন্দু বলতে, সংযোগ বলতে কি বোঝায় বা জাংশন বলতে যেখানে 3 বা 3-এর বেশি প্রবাহ মাত্রা প্রবেশ করবে বা বেরিয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কিভাবে বলতে পারবো যে এটা আধানের সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ? তাহলে এই জায়গায় দেখো I1 প্রবেশ করেছে, তাহলে প্রবেশ করা প্রবাহ মাত্রাগুলোকে একটা সাইডে রেখে দিলাম, I1 প্লাস I3 প্লাস I5। বেরিয়ে গেছে I2 আর I5, তাহলে এই পাশে নিয়ে আসলে মাইনাসটা প্লাস। টি সময় ধরে যদি প্রবাহ মাত্রা চলে, তাহলে এখান থেকে I1 কে টি দ্বারা গুণ করলাম, I3 কে টি দ্বারা গুণ করলাম, I5 কে টি দ্বারা গুণ করলাম, I2 কে টি দ্বারা গুণ করা হলো I5 কে, এখানে I4 কে টি দ্বারা গুণ করা। তাহলে এই জায়গা থেকে Q1, যদি এটাকে Q1 ধরা হয়, এটাকে Q3 আর এটা Q5 ইজ ইকুয়াল টু Q2 প্লাস Q4, অর্থাৎ মোট যে পরিমাণ আধান প্রবেশ করেছে সেই পরিমাণ আধান বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে আধানের সংরক্ষণ সূত্র মেনে চলছে। তাহলে এই জায়গা থেকে আমাদের বলতে পারি যে যে কোনো সংযোগ বিন্দুতে আধানের সঞ্চয় হয় না, আবার আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, অর্থাৎ আধানের সংরক্ষণ সূত্র প্রথম সূত্র মেনে চলছে। এরপর আমরা আসছি কারশফের দ্বিতীয় সূত্র। কারশফের দ্বিতীয় সূত্র শক্তি সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ। এখানে একটা তড়িৎ বর্তনী জালের বদ্ধ লুপের ক্ষেত্রে প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টি, তাহলে কোষের মধ্যস্থিত তড়িৎচালক বলের বীজগাণিতিক সমষ্টির সঙ্গে সমান হয়, অর্থাৎ প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টি সামেশন IR ইজ ইকুয়াল টু সামেশন E। তাহলে এই জায়গা থেকে আমরা যদি ধরে নিই একটা বদ্ধ লুপের ক্ষেত্রে এর মধ্য দিয়ে R1 রোধ, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I1, এখানে আরেকটা তড়িৎ কোষ যুক্ত আছে E2, এখানে রোধ R2, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I2, আরেকটা রোধ হচ্ছে R3, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I3। তাহলে এই কোষগুলি, তো এই কোষটির তড়িৎচালক বল E1। তাহলে এখানে যদি কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করা হয়, তাহলে আমরা কি পাবো? এখানে তড়িৎ ঘড়ির কাঁটার অভিমুখে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে তাকে যদি আমরা পজিটিভ ধরে নিই, তাহলে বিপরীত অভিমুখের তড়িৎ প্রবাহটাকে নেগেটিভ ধরব। তাহলে এই জায়গায় আমরা কি পাবো? I1 R1 মাইনাস I2 R2
কারণ তড়িৎ প্রবাহ বিপরীত অভিমুখে। আবার I3 তড়িৎ প্রবাহটা কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে, প্লাস I3 R3। তাহলে এখান থেকে প্রবাহ মাত্রা এবং রোধের বীজগাণিতিক সমষ্টি আমরা পেলাম। এরপর আসছে তড়িৎ চালক বল। এই E1টা পজিটিভ হবে না নেগেটিভ হবে। E1 যেহেতু I1 প্রবাহ মাত্রা সৃষ্টি করছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে প্রবাহ মাত্রা সৃষ্টি করছে, সেই কারণে E1টাকে আমরা পজিটিভ ধরব। কিন্তু E2 তড়িৎ চালক বলটা নেগেটিভ হবে, কারণ E2 তড়িৎ কোষটাকে, E2 তড়িৎ চালক বল সম্পন্ন তড়িৎ কোষ, I1 প্রবাহ মাত্রা সৃষ্টি করছে না। যে প্রবাহ মাত্রাটা সৃষ্টি করছে সেটা I1 এর বিপরীত মুখে কাজ করছে। তাহলে এখান থেকে ইজিক্যাল টু E1 মাইনাস E2। তাহলে এই লুপের ক্ষেত্রে যদি কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি তাহলে এটা পাচ্ছি। আবার কারশফের দ্বিতীয় সূত্র থেকে আমরা বিভিন্ন ধরনের সমাধান করতে পারি। তাহলে ধরা যাক এখান থেকে দুটো তড়িৎ কোষ, একটা তড়িৎ চালক বল E1 এবং আভ্যন্তরীণ রোধ R1, আরেকটা তড়িৎ কোষ তড়িৎ চালক বল E2, আভ্যন্তরীণ রোধ R2। এদেরকে কি করা হলো, সমান্তরাল সমবায় যুক্ত করে একটি বাহ্যিক রোধ R এর সাথে যুক্ত করা হলো। তাহলে পরে R রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কত হবে? তাহলে এখান থেকে ধরে নাম E1 তড়িৎ চালক বল সম্পন্ন তড়িৎ কোষ I1 প্রবাহ মাত্রা সৃষ্টি করে এবং E2 তড়িৎ চালক বল সম্পন্ন তড়িৎ কোষ I2 প্রবাহ মাত্রা সৃষ্টি। তাহলে এই যে বিন্দুটাতে, এই বিন্দুটাতে আমরা KCL অর্থাৎ প্রথম সূত্র বা কারশফের প্রথম সূত্র যদি প্রয়োগ করি তাহলে এর মধ্য দিয়ে আর রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I1 প্লাস I2 হবে। তাহলে এইখান থেকে এই লুপটার ক্ষেত্রে যদি ধরে নিই যে A B C D E F, এই লুপটার ক্ষেত্রে তাহলে A B C D E F E F A, এই লুপটার ক্ষেত্রে যদি আমরা কারশফের সূত্রটাকে প্রয়োগ করি তাহলে আমরা পাবো কি I1 মানে R1 রোধের মধ্য দিয়ে কত প্রবাহ মাত্রা যাচ্ছে I1, তাহলে I1 R1। তাহলে আমাদের এই দিকটাকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি। তাহলে E1 তড়িৎ কোষও কিন্তু I1 অভিমুখী তড়িৎ প্রবাহ সৃষ্টি করছে। যদি বিপরীত করতো তাহলে নেগেটিভ হতো। তাহলে এখান থেকে I1 R1, এই R রোধের মধ্য দিয়ে কত প্রবাহ মাত্রা যাচ্ছে I1 প্লাস I2 আর ইজিক্যাল টু E1। একইভাবে আমরা যদি A D, এখান থেকে A B C D, এখানে E F না, এখানে EF না, GH যদি ধরি নি, GH A B C D E F GH না GH, এই লুপটার ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করি তাহলে I2 R2 প্লাস I1 প্লাস I2 ইন্টু R ইজিক্যাল টু E2 এটা পেয়ে যাব। তাহলে এক নম্বর এই যে প্রথম সমীকরণটাকে R2 দ্বারা গুণ, এটাকে R1 দ্বারা আমরা গুণ করলাম। গুণ করলে কি পাবো, এখান থেকে I1 R1 R2 প্লাস I1 প্লাস I2 R2 R ইজিক্যাল টু E1 R1 R2 না E1 R2। তাহলে এখান থেকে একইভাবে I2 R1 R2 প্লাস I1 I2 এখানে R1 R ইজিক্যাল টু E2 R1। তাহলে এদের যদি যোগ করা হয় R1 R2 কমন, I1 প্লাস I2 প্লাস I1 প্লাস I2 ইন্টু
ক্যাপিটাল আর R1 এখানে আর R2 is equal to E1 R2 প্লাস E2 R1। এখান থেকে I1 প্লাস I2 যদি কমন নেওয়া হয় তাহলে এই মানটা আমরা I1 প্লাস I2 এর মান নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে আমরা এই ওহমের কারচপের দ্বিতীয় সূত্র প্রয়োগ, আবার একইভাবে যদি তিনটে কোষ থাকে এইভাবে সমান্তরাল সময়ে আরো একটা কোষকে যদি যুক্ত করে তখন কিন্তু E3 R3 মোট প্রবাহ মাত্রা আমরা কিন্তু কারচপের দ্বিতীয় সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। এরপর আসে কি হুইস্টন ব্রিজের নীতি, কারচপের সূত্রের সাহায্যে হুইস্টন ব্রিজের নীতির প্রমাণ। তাহলে হুইস্টন ব্রিজের নীতির ক্ষেত্রে চারটা রোধ থাকে, একটা হচ্ছে P Q R S। এখানে একটা বর্গক্ষেত্রের মধ্যে রাখা, এখানে থাকে P Q R S। এখানে কি থাকে, গ্যালভ্যানোমিটার থাকে, আর এই জায়গায় এই বিন্দু থেকে A, এটা B C D, আর এখানে A এবং C বিন্দুর সাথে কি থাকে, একটা ব্যাটারি যুক্ত থাকে। তাহলে এখানে এর মধ্য দিয়ে P রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I1, তাহলে এইখান থেকে ধরে নিলাম এর মধ্য দিয়ে IG প্রবাহ মাত্রা যাচ্ছে, এর মধ্য দিয়ে Q রোধের মধ্য দিয়ে I1 মাইনাস IG প্রবাহ মাত্রা, এর মধ্য দিয়ে I2 প্রবাহ মাত্রা যাচ্ছে। তাহলে এইখান থেকে কত পাবো, I2 প্লাস IG। তাহলে প্রথমে A B D A এই লুপটার ক্ষেত্রে যদি KVL টা প্রয়োগ করি AB DA লুপের ক্ষেত্রে, তখন কত পাবো, I1 P প্লাস IG ইন্টু G মাইনাস I2 ইন্টু R ইজ ইকুয়াল টু 0। এখানে কোনো তড়িৎ উৎস এই লুপটার ক্ষেত্রে নেই। তাহলে এই জায়গায় আমরা I1 সমান যদি বের করি তাহলে কত পাবো, IG মাইনাস IG, বা এইখান থেকে দেখো I2 R মাইনাস IG ইন্টু G বাই P, G বাই P, এক নম্বর। আবার এই লুপটার ক্ষেত্রে যদি ধরি B C D B, এই লুপটার ক্ষেত্রে যদি ধরি তাহলে কত পাবো, I1 মাইনাস IG ইন্টু Q মাইনাস I2 প্লাস IG ইন্টু S মাইনাস IG ইন্টু G ইজ ইকুয়াল টু 0। ঘড়ির কাঁটার দিকের যে প্রবাহ মাত্রা সেগুলোকে পজিটিভ, ঘড়ির কাঁটার বিপরীত দিকেরটাকে নেগেটিভ ধরা হয়েছে। তাহলে এখান থেকে I1 Q, এখান থেকে I2 S, তাহলে এখান থেকে I2 S IG প্লাস IG Q প্লাস S প্লাস G, বা I1 ইজ ইকুয়াল টু S বাই Q I2 প্লাস IG Q প্লাস S প্লাস G বাই Q। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে IG ইজ ইকুয়াল টু, যখন গ্যালভ্যানোমিটার নিষ্পন্ন অবস্থায় থাকবে তখন কি হবে, IG ইজ ইকুয়াল টু 0। তখন এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, I1 এর এই পোরশনটা 0 হয়ে যাচ্ছে, তখন I1 ইজ ইকুয়াল টু I2 R বাই P, আর এখানেও I1 ইজ ইকুয়াল টু S বাই Q ইন্টু I2। তাহলে দুটোকে তুলনা করলে তখন আমরা পাবো কি, R বাই P
পি ইজ ইকুয়াল টু এস বাই কিউ, বা পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। অর্থাৎ এটা হচ্ছে প্রথম বাহুর রোধ বাই দ্বিতীয় বাহুর রোধ ইজ ইকুয়াল টু তৃতীয় বাহুর রোধ বাই চতুর্থ বাহুর রোধ। তাহলে এই জায়গা থেকে অর্থাৎ কারশফের সূত্র থেকে আমরা হুইটস্টোন ব্রিজের নীতি প্রমাণ করতে পারলাম। এরপর আসছে পোটেনশিওমিটার যন্ত্র নিয়ে আলোচনা। পোটেনশিওমিটার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বল মাপা হয় তাকেই বলা হয় পোটেনশিওমিটার। এরপর পোটেনশিওমিটারের এছাড়াও ব্যবহার করা হয় পরিবর্তনশীল রোধ হিসেবে, পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস হিসেবে, কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয়ে এগুলো ব্যবহার করা। তাহলে যাই হোক, আগে প্রথমে আসি পোটেনশিওমিটার যন্ত্রের বিবরণ। পোটেনশিওমিটার যন্ত্রটি কাঠের পাটাতনের উপর রাখা 10টি তার, 10টি 1 মিটার দৈর্ঘ্যের তার রাখা থাকে। এখানে কটা? 10টি। এরপর এই তারগুলো কনস্ট্যান্টাইন বা ম্যাঙ্গানিজ দ্বারা তৈরি হয়। এদের এই তারগুলোর ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান খুব কম। তাহলে এই তারগুলো হচ্ছে কি প্রথম প্রান্ত এ এবং শেষ প্রান্ত বি। প্রথম তারটির সাথে একটা স্কেল যুক্ত থাকে, এখানে একটা স্কেল এভাবে এখানে যুক্ত থাকে, কাঠের স্কেল, এবং এখানে একটা তামার পাত থাকে। এই জায়গায় হচ্ছে কি ত্রিপদ স্ট্যান্ড বিশিষ্ট একটা জকি থাকে। জকির মধ্যে কি স্প্রিং যুক্ত বোতাম থাকে। এই বোতামের সাহায্যে যে কোনো তারকে স্পর্শ করা যায় এবং স্কেলের সাহায্যে সেই পাঠ পরিমাপ করা হয়। এখান থেকে যদি আমরা সরলভাবে দেখে নিই, এখানে এবি তারটা হচ্ছে এই তারটা যদি ধরে নিই, তাহলে এখান থেকে আমরা কিভাবে এই পোটেনশিওমিটারকে পরিবর্তনশীল রোধ হিসেবে ব্যবহার করতে পারবো। প্রথমে আছে পরিবর্তনশীল রোধ। তাহলে এখান থেকে চোখের এবি বিন্দুর এবি তারটার রোধ যদি আর হয়, তাহলে এখান থেকে ধরে নিলাম চোখের অবস্থান সি, অর্থাৎ এইখান থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে স্মল এল। মোট এবি দৈর্ঘ্যটাকে যদি আমরা ক্যাপিটাল এল ধরি, তাহলে আমরা এই জায়গা থেকে এবং এই অংশটার রোধকে যদি স্মল আর ধরা হয়, তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল, বা এখান থেকে স্মল আর ইজ ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইনটু আর। অর্থাৎ এখানে ক্যাপিটাল এল এবং ক্যাপিটাল আর এগুলো কিন্তু ফিক্সড। যখন স্মল এল এর পরিবর্তন যদি ঘটায়, তাহলে আর এরও কি হবে? পরিবর্তন হবে। অর্থাৎ পোটেনশিওমিটারকে আমরা পরিবর্তনশীল রোধ হিসাবে ব্যবহার করতে পারবো। এরপর আসছি পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস হিসেবে ব্যবহার। 2 নম্বর, পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস। তাহলে এখানে পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস হিসেবে ব্যবহার করতে এখানে একটা তড়িৎ কোষ যুক্ত করা হলো, এবং এটা হচ্ছে এবি। এই জায়গায় জকির অবস্থান সি বিন্দুতে যদি হয়,
তাহলে এখানে এ এবং সি বিন্দুর যে বিভব প্রভেদ সে ভি এসি সমান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এখানে ক্যাপিটাল আর রোধের মধ্য দিয়ে এই কোষটার তড়িৎচালক বল যদি E0 হয়, তাহলে ক্যাপিটাল আর রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I ইজিক্যাল টু E0 বাই R। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি VAC ইজিক্যাল টু I ইন্টু স্মল r। স্মল r হচ্ছে এসি বিন্দুর মধ্যে রোধ। তাহলে এ থেকে সি বিন্দুর দূরত্ব যদি স্মল এল হয়, তাহলে এখান থেকে আগে পেয়েছি আমরা স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর। তাহলে এই জায়গা থেকে I ইজিক্যাল টু E0 বাই R, আবার স্মল r ইজিক্যাল টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর। তাহলে আর আর ক্যান্সেল, স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু E0। অর্থাৎ এই জায়গায় যদি স্মল এল এর পরিবর্তন ঘটানো হয়, তাহলে ভিএসি এর পরিবর্তন হবে। অর্থাৎ এখানে পোটেনশিওমিটারকে আমরা পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস হিসেবে ব্যবহার করতে পারবো। 3 নম্বর প্রয়োগ, কোষের তড়িৎচালক বল নির্ণয়। তাহলে 3 নম্বর, কোষের তড়িৎচালক বল নির্ণয়। তাহলে নির্ণয়ের জন্য বর্তনীটা কি হবে? তাহলে এখানে বর্তনী E0 হচ্ছে একটা জানা তড়িৎ কোষ। এখানে হচ্ছে এ এবং বি বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এখানে একটা আননোন অজানা তড়িৎচালক বল সম্পন্ন একটা তড়িৎ কোষ, যার তড়িৎচালক বলের মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা গ্যালভানোমিটার এবং গ্যালভানোমিটার যুক্ত করা হয়েছে এবং ধরে নিলাম এই সি অবস্থানের জন্য গ্যালভানোমিটারের নিস্পন্দ বিন্দু, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহ মাত্রা যাচ্ছে না। তাহলে এখান থেকে এসি অবস্থানের জন্য যে বিভব প্রভেদটা পাবো ভিএসি ইজিক্যাল টু কত পাবো? তাহলে ভিএসি ইজিক্যাল টু যখন ই হবে তখন কি হবে? এর মধ্য দিয়ে কোনো প্রবাহ যাবে না। অর্থাৎ এই ভিএসিটা I1 প্রবাহ মাত্রা যদি সৃষ্টি করে এবং ইটা যদি I2 প্রবাহ মাত্রা সৃষ্টি করে, যখন I1 ইজিক্যাল টু I2 হবে তখন কি হবে? গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ ঘটবে না। এরপর ধরে নিলাম R0টা হচ্ছে কি তুল্য রোধ। তাহলে এইখান থেকে আমরা I1 সমান ভিএসি বাই R0 পাবো। আবার এখান থেকে I2 ইজিক্যাল টু ই বাই R0। তাহলে R0 কেটে যাবে, ই ইজিক্যাল টু ভিএসি। আবার এখান থেকে এই দৈর্ঘ্যটা, অর্থাৎ এ বি এবং সি বিন্দুর দূরত্ব যদি এল হয়, স্মল এল, এবং পুরো দৈর্ঘ্যটাকে আমরা ক্যাপিটাল এল যদি ধরি, তখন আমরা ভিএসি সমান কত পেয়েছি? স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু E0 ইজিক্যাল টু। তাহলে এই সমীকরণ থেকে আমার স্মল এলটা পরিমাপ করতে পারবো, ক্যাপিটাল এলটা জানা এবং E0টাও জানা। তাহলে এই জায়গা থেকে আমরা পোটেনশিওমিটারের সাহায্যে কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে পারি।